তো আজকে আমরা কথা বলবো তিনটি দার্শনিক অবস্থান নিয়ে, মানে নাস্তিকতা, অজ্ঞেয়বাদ আর এই দান্দিক বস্তুবাদ। হ্যাঁ, এই উৎসগুলো ঘেটে আমরা চেষ্টা করব এদের মূল আইডিয়াগুলো ধরতে, এদের ইতিহাসটা কেমন, আর এরা মানে একে অপরের সাথে ঠিক কিভাবে সম্পর্কিত। ঠিক। নাস্তিকতা আর অজ্ঞেয়বাদ এ দুটো প্রধানত ঈশ্বরের অস্তিত্বের ধারণা নিয়ে, মানে বিশ্বাস বা জ্ঞানের জায়গা থেকে প্রশ্ন তোলে। কিন্তু দান্দিক বস্তুবাদ ওটা আবার একটা অন্য জিনিস, একটা গোটা ওয়ার্ল্ড ভিউ বলতে পারেন, জগৎ আর সমাজকে বোঝার একটা পদ্ধতি। হ্যাঁ, এদের সরাসরি তুলনা হয়তো কঠিন, কিন্তু এদের মধ্যেকার যে দার্শনিক যোগসূত্রগুলো সেগুলোই আমরা একটু খতিয়ে দেখব। একদম। তাহলে শুরুতেই একেবারে গোড়ার কথাগুলো একটু পরিষ্কার করে নিই। নাস্তিকতা মানে ঠিক কি? খুব সহজ করে বললে, নাস্তিকতা মানে ঈশ্বরের বা কোনো অতিপ্রাকৃত শক্তির অস্তিত্বে অবিশ্বাস করা। এটা একটা বিশ্বাসের অবস্থান, মানে ঈশ্বর নেই এই বিশ্বাসটা। আচ্ছা, আর অজ্ঞেয়বাদ সেটা কি? না, ঠিক এক নয়, এখানে একটু সূক্ষ্ম পার্থক্য আছে। অজ্ঞেয়বাদীরা বলেন ঈশ্বরের অস্তিত্ব আছে কি নেই সেটা আসলে আমরা জানতে পারি না। অথবা ধরুন এখন পর্যন্ত আমাদের পক্ষে জানা সম্ভব হয়নি, এটা জ্ঞানের প্রশ্ন তোলে, মানে আমাদের জানার ক্ষমতা কতটা তার সীমাবদ্ধতা নিয়ে কথা বলে। বুঝলাম, জ্ঞানতাত্ত্বিক অবস্থান বলছেন। হ্যাঁ, ঠিক তাই। বেশ, এবার তাহলে আসি দান্দিক বস্তুবাদে। নামটা কিন্তু বেশ ভারী শোনায়। হ্যাঁ, একটু গুরুগম্ভীর শোনায় বটে, তবে এর মূল ধারণাটা হলো এই যে জগৎ, এর ভিত্তি হলো বস্তু, ম্যাটার, কোনো আত্মা বা ঐশ্বরিক শক্তি নয়। কার্ল মার্কস আর ফ্রেডরিক এঙ্গেলস এরাই তো এর মূল প্রবক্তা। হ্যাঁ, তারা মনে করতেন জগতের সবকিছু বস্তুর ভেতরের যে দ্বন্দ্ব, মানে কন্ট্রাডিকশন, আর তার পরিবর্তনের মধ্যে দিয়েই বিকশিত হয়। আচ্ছা, তারা হেগেলের দান্দিক পদ্ধতি নিয়েছিলেন, কিন্তু সেটাকে বস্তুবাদের সাথে জুড়ে দিলেন। ফয়েরবাখ থেকেও বস্তুবাদের ধারণা নিলেন, তবে মার্কস এটাকে শুধু তত্ত্বের মধ্যে আটকে রাখেননি। তিনি এটাকে প্র্যাক্সিস বা ব্যবহারিক সমালোচনামূলক কার্যকলাপের সাথে যুক্ত করেন। প্র্যাক্সিস মানে শুধু জগৎকে ব্যাখ্যা করাই যথেষ্ট নয়, সেই ব্যাখ্যা কাজে লাগিয়ে জগৎকে পরিবর্তন করার যে চেষ্টা, সেটাই জরুরি। থিওরি আর প্র্যাকটিস দুটো মিলিয়ে। ইন্টারেস্টিং। এবার যদি একটু ইতিহাসের দিকে তাকাই, নাস্তিকতার ধারণা কি খুব নতুন? না না, মোটেই না। প্রাচীন ভারতেও ছিল, যেমন ধরুন চারবাক দর্শন। প্রাচীন গ্রিসেও ছিল। তাই? হ্যাঁ, যদিও এটা ঠিক যে একটা লম্বা সময় ধরে নাস্তিক শব্দটা খুব খারাপ চোখে দেখা হতো, একটা গালির মতো ছিল। পরে এনলাইটেনমেন্ট বা আলোকিত যুগ এলো, তারপর ফয়েরবাখ, মার্কস, নিটশে, আর এখনকার দিনে যেমন রিচার্ড ডকিন্সের মতো নিউ এথিস্টরা, এরা সবাই একে একটা সিরিয়াস দার্শনিক অবস্থান হিসাবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করেছেন। আর অজ্ঞেয়বাদ শব্দটা? এই অ্যাগনোস্টিসিজম শব্দটা কিন্তু অপেক্ষাকৃত নতুন। এটা এনেছিলেন বিজ্ঞানী T.H. হাক্সলে 19 শতকে। ও আচ্ছা। তবে এর মূল ভাবনাটা আরও পুরনো, যেমন ডেভিড হিউম বা ইমানুয়েল কান্টের লেখাতেও এর আভাস পাওয়া যায়। এরা মূলত প্রমাণের ওপর খুব জোর দেন, মানে যা নিশ্চিতভাবে জানা যায় না তা নিয়ে জোর গলায় কিছু বলা উচিত না। ঠিক। তাহলে এবার এদের সম্পর্কের দিকে আসি। এটাই সবচেয়ে মজার জায়গা মনে হচ্ছে। দান্দিক বস্তুবাদের সাথে নাস্তিকতার সম্পর্কটা কেমন? বেশ গভীর শোনায়। হ্যাঁ, খুবই গভীর। আসলে দান্দিক বস্তুবাদকে যদি আপনি গ্রহণ করেন, তাহলে নাস্তিকতা এর মধ্যে স্বাভাবিকভাবেই চলে আসে। কিভাবে? কারণটা সোজা। দান্দিক বস্তুবাদ বলছে বস্তুই সবকিছুর মূল, আর জগৎ তার ভেতরের দ্বন্দ্বের নিয়মেই চলে। এখানে কোনো বাইরের শক্তি, মানে কোনো ঈশ্বর বা অতিপ্রাকৃতিক সত্তার দরকার পড়ে না জগৎকে ব্যাখ্যা করার জন্য। আচ্ছা। মার্কসের ওই বিখ্যাত কথাটা তো জানেন, ধর্ম হলো জনগণের আফিম। এটা এই দৃষ্টিভঙ্গিরই একটা প্রতিফলন আর কি। বস্তুই চিন্তা তৈরি করে, চিন্তা বস্তুকে নয়। বুঝলাম, কিন্তু তাহলে অজ্ঞেয়বাদের সাথে এর সম্পর্কটা কি? সেটাও কি একইভাবে গ্রহণ করে? না, এখানেই বিরাট সংঘাত। দান্দিক বস্তুবাদ অজ্ঞেয়বাদের একেবারে সরাসরি বিরোধী। তাই নাকি? কেন? কারণ দান্দিক বস্তুবাদ খুব জোরের সাথে বলে যে জগৎ সম্পূর্ণভাবেই জ্ঞানযোগ্য, মানে জানা সম্ভব। হয়তো সময় লাগবে, চেষ্টা করতে হবে, কিন্তু জানা যাবেই।
লেনিন তো অজ্ঞেয়বাদকে খুব কঠোরভাবে সমালোচনা করতেন। তিনি বলতেন অজ্ঞেয়বাদীরা আসলে এক ধরনের আপোষকামিতার কথা বলছেন, নিষ্ক্রিয়তার কথা বলছেন। আচ্ছা আচ্ছা। লেনিনের যুক্তি ছিল আরও এক ধাপ এগিয়ে। তিনি বলতেন জ্ঞান তো শুধু বাস্তবতাকে আয়নার মতো দেখায় না, আমাদের জ্ঞান, আমাদের কাজ, এগুলো দিয়ে আমরা বাস্তবতাকে সক্রিয়ভাবে বদলেও ফেলি। বাহ! তাই কিছু জিনিস জানাই সম্ভব নয়, এই আইডিয়াটা দান্দিক বস্তুবাদের মূল স্পিরিটের সাথেই মেলে না। তারা মনে করে মানুষের জ্ঞান আর কাজের মাধ্যমে সব রহস্যই ভেদ করা সম্ভব। এটা তো খুব শক্তিশালী একটা অবস্থান। এবার একটু ভাবি, এই যে দর্শনগুলো নিয়ে কথা বললাম, এগুলো সমাজ, রাজনীতি, বিজ্ঞানে কেমন প্রভাব ফেলেছে? ইতিহাসে তো আমরা দেখি নাস্তিকতাকে কখনো কখনো সামাজিক বিশৃঙ্খলার কারণ হিসেবে দেখানো হয়েছে। কিছু স্বৈরাচারী শাসনের সাথেও এর নাম জড়িয়েছে। হ্যাঁ, সেই অভিযোগ বা বিতর্কটা অবশ্যই আছে। যদিও সেই সব ক্ষেত্রে নাস্তিকতা নিজেই কারণ ছিল, নাকি সেটা অন্য কোনো রাজনৈতিক বা ক্ষমতার খেলার অংশ ছিল, তা নিয়ে বিস্তর আলোচনার অবকাশ আছে। ঠিক। অন্যদিকে অজ্ঞেয়বাদ দেখুন, এটা কিন্তু যুক্তিবাদী চিন্তাভাবনা, সমালোচনামূলক মন তৈরি করতে সাহায্য করেছে। ধর্মনিরপেক্ষতার ধারণাকে উস্কে দিয়েছে, কারণ এটা প্রমাণের ওপর জোর দেয়, অন্ধবিশ্বাসের ওপর নয়। আর দান্দিক বস্তুবাদ? এর প্রভাব, দান্দিক বস্তুবাদের প্রভাব তো অমছং, হিউজ, বিশেষ করে বিংশ শতাব্দীতে। এর অনেক সমালোচনা আছে, এর নামে অনেক ক্ষমতার অপব্যবহারের ইতিহাসও আছে, অস্বীকার করার উপায় নেই। কিন্তু তারপরেও শ্রেণী সংগ্রাম, সামাজিক অবিচার, ক্ষমতা কাঠামো, বিশ্বায়ন, এমনকি পরিবেশগত সমস্যা, এসব জটিল বিষয়গুলো বিশ্লেষণ করার জন্য এর পদ্ধতিটা আজও খুব প্রাসঙ্গিক। বিশেষ করে ক্রিটিক্যাল থিওরির মতো আধুনিক চিন্তার জগতে এর প্রভাব খুব গভীর। তাহলে সব মিলিয়ে আমরা যা দেখলাম, নাস্তিকতা আর অজ্ঞেয়বাদ, এরা মূলত ঈশ্বরের অস্তিত্ব আছে কি নেই বা সেটা জানা সম্ভব কিনা, এই প্রশ্নগুলোর মধ্যেই ঘোরাফেরা করছে বেশি। হ্যাঁ, প্রধানত। কিন্তু দান্দিক বস্তুবাদ একটা অনেক বড় ছাতা, একটা সামগ্রিক বিশ্ব দর্শন, যা বস্তুকে ভিত্তি করে জগৎকে ব্যাখ্যা করতে চাইছে, এবং সেই জায়গা থেকে এটা স্বাভাবিকভাবেই নাস্তিক। এবং একই সাথে অজ্ঞেয়বাদের যে ধারণা, মানে জ্ঞানের সীমাবদ্ধতার কথা, তারও বিরোধী। ঠিক, একদম। এই দর্শনগুলো আজও জীবন্ত, এদের নিয়ে বিতর্ক, আলোচনা চলছে এবং চলবে। শেষ করার আগে একটা প্রশ্ন বরং রেখে যাই সবার ভাবনার জন্য। বলুন। যদি লেনিনের কথাই ধরি যে জ্ঞান শুধু বাস্তবতাকে প্রতিফলিত করে না, তাকে পরিবর্তনও করে, তাহলে বাস্তবতার যে দিকগুলোকে আমরা এখন অজ্ঞেয় বা জানা অসম্ভব বলে মনে করি, সেগুলোকে জানা বা এমনকি পাল্টে ফেলার ক্ষেত্রে আমাদের সম্মিলিত সামর্থ্যের আসল সীমাটা ঠিক কোথায়? ভাবনার বিষয়, তাই না?